ক্লাস 11 সেমিস্টার 1 পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ে রয়েছে সংবিধানের প্রণয়ন ও দর্শন। এইখান থেকে তোমাদের আজকে প্রথম সেটের আলোচনা হবে। এই প্রথম সেটে এমসিকিউর যে প্রশ্নগুলি আলোচনা হবে সেগুলো যেমন 11-এর ক্লাসে লাগে তেমন বিভিন্ন পরীক্ষাতে এসএসসি, মাদ্রাসা এইসব পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো প্রয়োজন হয়। সেই জন্য কোশ্চেনগুলোর সঙ্গে কিছুটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া। প্রথম কোশ্চেন আছে, সংবিধানের প্রধান কাজ কি? সংবিধানের প্রধান কাজ রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় ও দেশের সমৃদ্ধি। এছাড়াও সংবিধানের আরও কাজ রয়েছে, যেমন সংবিধান রাষ্ট্রীয় ক্ষমতা ও কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে, দেশের জনগণের মনোভাবনা পূরণ করে, সরকারের গঠন ক্ষমতা কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। এগুলোও কিন্তু সংবিধানের অন্যান্য কাজের মধ্যে পড়ে। সংবিধানের গুরুত্বপূর্ণ কাজ কি? সংবিধানের গুরুত্বপূর্ণ কাজ নীতি নির্ধারণ করা। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের এই নীতি নির্ধারণ কাজ করা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তার মধ্যে যেমন একটি নীতি নির্ধারণ করা, সেরকম একটি হচ্ছে নাগরিকদের অধিকার প্রদান করা। মানে সংবিধানে নাগরিকদের অধিকার লিপিবদ্ধ থাকে, সেটা শুধুমাত্র লিখিত সংবিধানের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এখানে যেহেতু সংবিধানের গুরুত্বপূর্ণ কাজ কি? নীতি নির্ধারণ করা। তারপরে দেওয়া আছে কোনটি সংবিধানের কার্যাবলীর অন্তর্ভুক্ত। সংবিধানের কার্যাবলীর অন্তর্ভুক্ত এখানে কয়েকটা দেওয়া আছে। নাগরিকদের অধিকারের সুনিশ্চয়তা প্রদান, সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা করা, সুনির্দিষ্টভাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। এগুলো হচ্ছে সংবিধানের কার্যাবলীর অন্তর্ভুক্ত বিষয়। এগুলো সম্পর্কে আগের চ্যাপ্টারে, আগের অধ্যায়ে বিস্তারিত আলোচনা রয়েছে। কবে জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠনের দাবি জানায়? 1934 সালে জাতীয় কংগ্রেস গণপরিষদের দাবি জানায়। জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠনের জন্য 1934 সালে তার প্রস্তাব জানিয়েছিল, কিন্তু সেই প্রস্তাবটা 1940 সালে অগাস্ট ঘোষণার মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হয়েছিল। এই গণপরিষদ গঠনের জন্য দাবি জানিয়েছিল একজন কমিউনিস্ট নেতা, যার নাম এম.এন. রয়। তিনি প্রথম বলেছিলেন গণপরিষদ গঠনের কথা। তাহলে গণপরিষদ গঠনের জন্য 1934 সালে দাবি জানানো হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। ভারতীয় সংবিধান রচনা একান্তভাবেই ভারতীয়দের নিজস্ব ব্যাপার, এই ঘোষণা সর্বপ্রথম কোথায় স্বীকার করা হয়? এই ঘোষণা প্রথম স্বীকার করা হয় অগাস্ট ঘোষণাতে, যেটা হয়েছিল আগের আলোচনাতে আমরা জানলাম 1940 খ্রিস্টাব্দে। লর্ড লিনলিথগো তিনি বলেছিলেন ব্রিটিশ সরকার কর্তৃক একটা প্রতিনিধি সভা গঠন করা হবে, সেই প্রতিনিধি সভাই গণপরিষদ গঠন করবে। কিন্তু এইখানে ভারতীয় যারা নেতা ছিলেন তারা এই প্রস্তাবটি মেনে নেয়নি। ভারতের সংবিধান রচনা একান্তভাবেই ভারতীয়দের নিজস্ব ব্যাপার। কে গণপরিষদ গঠনের তীব্র বিরোধিতা করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, কারণ তিনি মুসলিম লীগের একজন নেতা ছিলেন। তিনি গণপরিষদ গঠনের জন্য তীব্র বিরোধিতা করে বলেছিলেন গণপরিষদ সম্পূর্ণ হিন্দুদের দ্বারা রচিত একটি প্রস্তাব, কিন্তু এখানে মুসলিমদের কোনো রকম কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই, বা এখানে মুসলিমদের অধিকার সুরক্ষিত হওয়ার কোনো আশাই নেই। এই জন্য তিনি মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে বলেছিলেন। এই জন্য তিনি গণপরিষদেরও বিরোধিতা করেছিলেন। কত সালে গণপরিষদ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছিল? 1940 সালে। তা 1935 সালে গণপরিষদ গঠনের জন্য প্রথম দাবি জানানো হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীকালে 1940 সালে এসে অগাস্ট ঘোষণাতে স্বীকার করা হয়, যেটা পরবর্তীকালে 1946 সালে ক্যাবিনেট মিশনের মাধ্যমে বাস্তবে রূপদান করা হয়ে থাকে। মানে 1946 সালে ক্যাবিনেট মিশন স্বীকার করে নেয় ভারতের দ্বারাই, ভারতের নেতাদের দ্বারাই, ভারতের জনগণের দ্বারাই সংবিধান রচনা হবে এবং একটি তাদের দ্বারাই গণপরিষদ গঠিত হবে। পরের প্রশ্নতে এই কোশ্চেনটি আবার রয়েছে, কোন মিশন ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয়? ক্যাবিনেট মিশন।
স্বরাজ ব্রিটিশ পার্লামেন্টের দান নয়, এই হবে ভারতের সম্পূর্ণ আত্মপ্রকাশের ঘোষণা। উক্তিটি কার? উক্তিটি করেছেন গান্ধীজি। ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য ভারতীয়রা নিজেরাই নির্ধারণ করবে, এই দাবি কবে রূপায়িত হয়? 1946 সালে। 1946 সালে ভারতীয়দের যে দাবি দেওয়া ছিল সেটা পূরণ করার জন্য ব্রিটিশ ক্যাবিনেটের বা মন্ত্রিসভার কয়েকজন সদস্য ভারতে এসেছিলেন, বা ভারতের যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য ব্রিটেন থেকে ক্যাবিনেটের 3 জন সদস্য এসেছিলেন। তাদেরকে নিয়েই গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন। তারাই ভারতের সমস্ত বিষয়, কিভাবে গণপরিষদ গঠিত হবে, কিভাবে সংবিধান রচনা করা হবে, এই বিষয়ে ভারতীয়দের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। ক্যাবিনেট মিশন। কত সাল? 1946 সাল। ভারতীয় সংবিধান কে রচনা করেছে? ভারতীয় সংবিধান রচনা করেছে গণপরিষদ। দেখো কোয়েশ্চেনটা দেওয়া আছে, কে সংবিধান প্রণয়নের ধারণাটি প্রথম প্রণয়ন করেন? মানবেন্দ্রনাথ রায়, মানে MN রয়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন 1948 সালের জুন মাস পর্যন্ত এই পদে ছিলেন। লর্ড মাউন্টব্যাটেনের পরে রাজা গোপালাচারী এই পদ অলঙ্কৃত করেন, মানে ভারতীয়দের পক্ষ থেকে প্রথম গভর্নর জেনারেল হলেন রাজা গোপালাচারী 1948 সালের জুন মাসে। মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রত্যক্ষ ফলাফল কি? মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রত্যক্ষ ফলাফল ভারত বিভাগ ও ক্ষমতার হস্তান্তর। এই মাউন্টব্যাটেন পরিকল্পনার আরেকটি নাম ছিল 3rd জুন প্ল্যান। এই 3rd জুন প্ল্যানের প্রত্যক্ষ প্রভাব ছিল ভারত বিভাগ, মানে ভারতকে ধর্মের ভিত্তিতে 2টি ভাগে বিভক্ত করা, ভারত এবং পাকিস্তান। এবং এইভাবে ভাগ করে দেওয়ার পর উভয় রাষ্ট্রকে ক্ষমতা হস্তান্তর করা। ব্রিটিশদের হাতে ক্ষমতা ছিল, সেটা ভারতীয়দের এবং পাকিস্তানিদের হাতে ক্ষমতার হস্তান্তর করা হয়েছিল এই মাউন্টব্যাটেন পরিকল্পনার মধ্য দিয়ে। এটাই ছিল মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রত্যক্ষ ফলাফল। গণপরিষদের প্রকৃত অর্থ কি? গণপরিষদের প্রকৃত অর্থ হচ্ছে জনগণের প্রতিনিধিত্বমূলক সংস্থা যা সংবিধান রচনা করে। তাহলে সহজভাবে বলতে গেলে সংবিধান রচনা করার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল, এবং সেই গণপরিষদ জনগণের দ্বারা নির্বাচিত কিছু প্রতিনিধিদের দ্বারা গঠিত একটি সংস্থা। এই গণপরিষদের যে প্রতিনিধিগণ তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এসেছিল, মানে আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ আছেন, সেই রূপ গণপরিষদও কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত কয়েকজন প্রতিনিধি প্রতিষ্ঠানটা বা সংস্থাটা গঠন করা হয়েছিল যারা সংবিধান রচনা করেছিল। দ্য ফাউন্ডেশন অফ নিউ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? এই গ্রন্থটির লেখক MN পনিকর। স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস কি? 1935 সালের ভারত শাসন আইন স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস। 1935 সালের যে ভারত শাসন আইন, সেখান থেকে আমাদের ভারতের যে মূল সংবিধান সেখানে কিছু কিছু বিষয় গ্রহণ করা হয়েছিল। এই জন্য এখানে কথাটি বলা আছে, স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস কি? 1935 সালের আইন। তাহলে ওই 1935 সালে কি কি বিষয় ছিল যেগুলো ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? যেমন রাজ্যগুলির ক্ষমতা বৃদ্ধি করা, দ্বিকক্ষীয় সংসদ, মানে পার্লামেন্টের বা আইনসভা 2টি কক্ষ হবে, যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন, রাষ্ট্রপতির পদ, এই সমস্ত বিষয়গুলো 1935 সাল থেকে নতুন ভারতের যে সংবিধান রচনা করা হয়েছিল সেখানে গ্রহণ করা হয়েছিল এই বিষয়গুলো। গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন? BN রাও। 1946 সালের সংবিধান প্রণয়নের সময় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা ছিলেন BN রাও। কাকে গণপরিষদের প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে? হাতিকে। বা কোশ্চেনটা এরকম হতে পারে, গণপরিষদের প্রতীক
বা সিলমোহর হিসাবে কাকে গ্রহণ করা হয়েছে? হাতিকে। হাতির চেহারা এত বড়, তার সঙ্গেই গণপরিষদের যে লেখনী, যে ধারা উপধারা তৈরি হয়েছিল সে বিশাল আকার, সেই জন্য গণপরিষদের প্রতীক হাতিকে করা হয়েছে। দেখো পরের কোয়েশ্চনটাতেই আছে, হরিবিন্দু কামাত গণপরিষদের প্রতীক হিসাবে হাতিকে গ্রহণ করার কারণ কি বলেছেন? কারণ হচ্ছে বিশাল আকার। হাতির চেহারাও যেরকম, সেরকম গণপরিষদেরও চেহারা সেরকম হয়ে গিয়েছিল, এই জন্য হরিবিন্দু কামাত গণপরিষদকে হাতির সঙ্গে তুলনা করেছেন। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এ সোশ্যাল ডকুমেন্ট। কে বলেছেন? এ কথাটি বলেছেন গ্রেনভিল অস্টিন। দ্য সাকসেস অফ ইন্ডিয়াস ডেমোক্রেসি গ্রন্থটি বা বইটি কার লেখা? অতুল কোহলি। ভারতীয় সংবিধান সংক্রান্ত অমূল্য গ্রন্থ রিথিঙ্কিং ডেমোক্রেসি গ্রন্থের লেখক কে? এই গ্রন্থটির লেখক রজনী কোঠারি। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নার স্টোন অফ এ নেশন বইটির লেখক কে? এই বইটির লেখক গ্রেনভিল অস্টিন। ফ্রম রাজ টু স্বরাজ গ্রন্থটির প্রণেতা কে? এই গ্রন্থটির প্রণেতা ধীরেন্দ্রনাথ সেন। ভারতীয় সংবিধান প্রণেতারা কার দ্বারা প্রভাবিত হন? পাশ্চাত্য দর্শনের দ্বারা। আমরা আগের চ্যাপ্টারে জেনেছিলাম ভারতীয় সংবিধান কিন্তু নিজস্ব কোনো ধারণা এর মধ্যে নেই। ভারতীয় সংবিধান রচনার সময় ভারতীয় সংবিধানের প্রণেতারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষত পাশ্চাত্য পশ্চিমের দেশ থেকে অনেক কিছু বিষয় ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করিয়েছিলেন। আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, কানাডা এই সমস্ত দেশ থেকে কিছু কিছু বিষয় ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করেছিলেন। সেখানে ভারতীয় সংবিধানরা তার পাশ্চাত্য যে দর্শনের প্রতি তাদের যে ঝোঁক, সেই ঝোঁকটা ভারতীয় সংবিধানে পরিলক্ষিত হয়। মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতাকে? এই বইটি লিখেছেন কে.সি. হোয়ার। কোন সালে গণপরিষদ গঠিত হয়? 1946 সালে 9ই ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়েছিল। গণপরিষদরা ছিল সংবিধান রচনা করার জন্য একটি নির্বাচিত সংস্থা, যারা সংবিধান রচনা করেছিল। গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা ছিল 296 জন। এই 296 জন ব্রিটিশ শাসিত যে 11টি প্রদেশ ছিল, সেই 11টি প্রদেশ থেকে 292 জন এবং বাকি 4 জন চিফ কমিশনার শাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে 4 জন, মানে ব্রিটিশ শাসিত অঞ্চল থেকে 292 এবং চিফ কমিশনার শাসিত যে অঞ্চল সেখান থেকে 4 জন, এইভাবে 296 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। এরা কিন্তু 296 জন কিন্তু নির্বাচিত সদস্য। এখানে কিছু মনোনীত সদস্যও ছিল, সে কোশ্চেনটা পরে আছে, আলোচনা হবে। গণপরিষদে কোন দলের প্রাধান্য ছিল? গণপরিষদে কংগ্রেস দলের প্রাধান্য ছিল। তখন পুরনো দল বলতে একমাত্র কংগ্রেস দলই ছিল। কংগ্রেস দল 1885 সালে গঠিত হয়েছিল। সেই কারণেই গণপরিষদে কংগ্রেস দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যান্য দল ছিল কিন্তু তারা সবেমাত্র তৈরি হচ্ছে, সেই জন্য তাদের গণপরিষদে অতটা প্রাধান্য ছিল না। গণপরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা কত ছিল? 208 জন। তাহলে 296 জনের মধ্যে 208 জন কিন্তু জাতীয় গণকংগ্রেসের সদস্য ছিল গণপরিষদে। ওই যে গণপরিষদটা রচিত হয়েছিল, এই গণপরিষদে মুসলিমদের, দেখো কোয়েশ্চেনটা, গণপরিষদে নির্বাচিত মুসলিম লীগ কয়টি আসন পেয়েছিল? 73টি। এই 73টি আসন মুসলিম লীগের সদস্যরা পেয়েছিলেন গণপরিষদের নির্বাচন যখন হয়। তাহলে কংগ্রেস পেয়েছিল 208টি, মুসলিম লীগ পেয়েছিল 73টি, 292টি আসনের মধ্যে। গণপরিষদের মনোনীত সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের মনোনীত সদস্য সংখ্যা ছিল 93 জন। আমরা জানি ব্রিটিশ তো আর সারা ভারত শাসন করতে পারেন,
সেই জন্য ভারতে যে অংশ ব্রিটিশরা শাসন করত সেইটাকে বলা হচ্ছে তোমার ব্রিটিশ শাসিত, এবং ব্রিটিশরা যেখানে যেখানে শাসন করেনি সেই সব অঞ্চলগুলোকে বলা হতো দেশীয় রাজ্য। এই দেশীয় রাজ্য থেকে 93 জন সদস্যকে গণপরিষদে মনোনীত করা হয়েছিল। মনে রাখবে, মুসলিম লীগ কংগ্রেসের সদস্যরা নির্বাচিত হয়ে এসেছিল এবং দেশীয় রাজ্যগুলো থেকে সদস্যগণ মনোনীত হয়ে এসেছিল, তার মনোনীত এবং নির্বাচিত। গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল? 14% মানুষ ভোট দিয়েছিল প্রাদেশিক আইনসভাগুলোতে গণপরিষদ গঠনের জন্য। আমরা সকলেই জানি গণপরিষদ গঠিত হয়েছিল সার্বিক প্রাপ্ত বয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে, কিন্তু বাস্তব চিত্রটা ছিল অন্যরকম। পরিসংখ্যান অনুযায়ী বলা যায় এই যে গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছিল 14%, এটা কিন্তু শুধুমাত্র শিক্ষিত যারা তারাই ভোট দিয়েছিল, যারা অশিক্ষিত তারা কিন্তু এই ভোটদান করতে পারেনি। সেই জন্য অনেকে গণপরিষদের সমালোচনা করে বলেছেন যে গণপরিষদের সদস্যগণ, প্রতিনিধিগণ সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হয়নি। সংবিধান সভা গঠনের জন্য কবে নির্বাচন হয়েছিল? সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন হয়েছিল 1946 খ্রিস্টাব্দে বা সালে। গণপরিষদ গঠনে পরোক্ষ নির্বাচন পদ্ধতি গৃহীত হয়েছিল কেন? কারণ প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি সময় সাপেক্ষ। তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে যে নির্বাচনটা হচ্ছে সেটা কিন্তু জনগণরা প্রতিনিধিদের প্রত্যক্ষভাবে নির্বাচন করে থাকে। প্রত্যক্ষভাবে নির্বাচন করতে যেমন সময় লাগে তেমন অর্থের খরচা হয়। সেই জন্য গণপরিষদ গঠনের জন্য পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। পরোক্ষ নির্বাচন বলতে জনগণ সরাসরি প্রতিনিধিদের নির্বাচিত করে না, যেখানে সেটাকে বলা হবে তোমার পরোক্ষ নির্বাচন। এই পরোক্ষ নির্বাচনের দ্বারা প্রতিনিধিগণই গণপরিষদ রচনা করেছিল। এটা কি ঠিক না ভুল কমেন্টে অবশ্যই জানাবে। গণপরিষদে অন্যতম মহিলা সদস্য কে ছিলেন? সরোজিনী নাইডু। ভারতীয় সংবিধানের রূপকার কে? ভারতীয় সংবিধানের রূপকার বি.আর. আম্বেদকর। মানে ভারতীয় সংবিধান রচনা করেছিলেন কে? বি.আর. আম্বেদকর। ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। মানে ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিংহ। মানে গণপরিষদ যখন গঠিত হয় তখন স্থায়ী সভাপতি কাউকে নির্বাচন করা হয়নি, তো গণপরিষদের কার্যাবলী চালাতে হবে, সেই জন্য অস্থায়ীভাবে সচিদানন্দ সিংকে নির্বাচন করা হয়েছিল। পরবর্তীকালে গণপরিষদের স্থায়ী সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ, যেটা আমরা আলোচনা করলাম। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। মানে গণপরিষদের যে সংবিধান রচনা করবে তার আগে একটা দলিল, মানে কোন কোন বিষয়ে সংবিধানে থাকবে না থাকবে সেই বিষয়ে একটা খসড়া তৈরি করা হয়েছিল। সেই খসড়াকে দেখার জন্য ছিল খসড়া কমিটি, সেই কমিটির সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাকে ভারতীয় সংবিধানের জনক বলে আখ্যায়িত করেন? বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক। কে বলেছেন আম্বেদকর হলেন সংবিধানের জননী? এটা হচ্ছে কে.ভি. রাও। গণপরিষদের উদ্দেশ্য কি ছিল? গণপরিষদের উদ্দেশ্য ছিল সংবিধান রচনার মাধ্যমে স্বাধীন জাতির আশা আকাঙ্ক্ষাকে রূপদান করা। এটাই ছিল গণপরিষদের উদ্দেশ্য। গণপরিষদে সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেন? জওহরলাল নেহেরু। এই উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবটা উত্থাপন করা হয়েছিল গণপরিষদের প্রথম অধিবেশনে, কিন্তু সেটা দ্বিতীয় অধিবেশনে সেই প্রস্তাবটা নিয়ে আলোচনা হয়, যে প্রস্তাবটা পরবর্তীকালে আমরা দেখতে পাই প্রস্তাবনা রূপে। মানে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটা সেটাই কিন্তু জওহরলাল নেহেরু দ্বারা তৈরি উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব।
আছে কোশ্চেনটা পরে আলোচনা হবে। ভারতের গণপরিষদের খসড়া কমিটির দুজন গুরুত্বপূর্ণ সদস্যের নাম কি কি? আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার ও কে এম মুন্সি এই দুজন ছিলেন গণপরিষদের খসড়া কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। খসড়া কমিটি সংবিধানের খসড়া রচনার কাজ শুরু করে কত সাল থেকে? 1947 সাল থেকে। তাহলে গণপরিষদের প্রথম সভা শুরু হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর, কিন্তু ওই গণপরিষদ খসড়া কমিটি যে সংবিধান রচনা করা হবে তার জন্য যে খসড়া, সেটা রচনার কাজ শুরু হয় 1947 সাল থেকে। ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? প্রায় 22টি কমিটি। তবে এই 22টি কমিটির মধ্যে মূল কমিটি ছিল 8টি এবং গৌণ কমিটি ছিল প্রায় 14টি। কয়েকটা কমিটির উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন খসড়া কমিটি, কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি, কার্যনির্বাহী কমিটি। এই কমিটিগুলো গণপরিষদ রচনার জন্য তৈরি করা হয়েছিল। কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ করেন কে? কে এম মুন্সি। কে এম মুন্সি কার্য পরিচালনা সংক্রান্ত যে কমিটিটা আছে তার প্রতিবেদন পেশ করে। তাহলে এটাও সংবিধান রচনার জন্য একটি মুখ্য কমিটি। খসড়া কমিটি প্রথম কবে ভারতের সংবিধানের প্রথম খসড়া প্রকাশ করে? 1948 সালের ফেব্রুয়ারি মাসে। তাহলে 1947 সালে খসড়া কমিটি তার খসড়া লিখতে শুরু করে সংবিধানের জন্য। 1948 সালে ফেব্রুয়ারি মাসে এসে গণপরিষদের কাছে খসড়া কমিটি তার প্রথম রচিত খসড়াটি জমা দেয় পর্যালোচনা করার জন্য। ঠিক আছে, তোমাদের সামনে এই অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় থেকে 50টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হলো। দেখবে, পড়বে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, সমস্যার সমাধান অবশ্যই করা হবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।